আপনি আগে বলেন, তারপরে আমরা কোশ্চেন করব। বলে দেন। আজকে বলেন আমাদেরকে আসলে ডাকার কারণটা কি, কেন আমাদেরকে ডাকছেন, এটা একটু বলেন। আমি জাস্ট জানতে চাই, সেটাই জানতে চাই। আমি হুমায়রা হোসেন সুভা। বর্তমানে বাংলাদেশ চলচ্চিত্রের ছোট একটি অংশ আমার 6টা ছবির কাজ করেছি আমি, আমার সাথে হচ্ছে সাইনিং দিয়েছি। এছাড়া নাটক করেছি, মডেলিং করেছি, গান গাইতাম। আপনারা সবাই আমাকে কম বেশি চেনেন। আজকে আমার বাসায় ডাকার কারণটা হচ্ছে বিগত কিছুদিন গত কিছুদিন হলেও সবাই আর কি বিভিন্ন নিউজ করছে, তারপরে হচ্ছে অনেকে লাইভে আসছে ইউটিউবে, তারপরে ইভেন আমার যার সাথে বিয়ে হয়েছে আপনারা সবাই জানেন 2021 সালের 1 তারিখ ডিসেম্বর 1 তারিখে ইলিয়াস হোসেন, সে হচ্ছে সবখানে ইন্টারভিউ দিচ্ছে, আমার নামে নেগেটিভ কথা বলছে, এই করছে। আসলে সব এই জিনিসগুলো নিয়ে একটা জটলার মধ্যে সৃষ্টি হয়েছে। যেহেতু আমিও একটা মানুষ, আমি স্বাধীন দেশে বাস করি, আমি যেহেতু এখনো মারা যায়নি, তো ভাবলাম যে আপনাদেরকে সবাইকে ডেকে আমারও কিছু বলার আছে, এই কথাগুলো আমারও ক্লিয়ার করা উচিত। এই জন্যই আমি আপনাদেরকে ডেকেছি। আপনি কি ক্লিয়ার করতে চান সেটাই আমরা শুনতে চাই। আপনাদের অনেকেরই কোয়েশ্চেন আছে, আপনারা অনেকেই আমাকে ফোন দিয়েছেন বা অনেকেই আমার কাছ থেকে ইন্টারভিউ নিতে চেয়েছেন। তো সবাইকে তো আসলে এইভাবে বলা আমার পক্ষে সম্ভব ছিল না, কারণ আমি শারীরিকভাবে অসুস্থ ছিলাম। আর এই জন্য আমি সবাইকে ডেকেছি যে যার যে প্রশ্ন করার আছে আমাকে আপনারা সবাই করতে পারেন, আমি উত্তর দেব। মানে প্রশ্ন উঠেছে যে ইলিয়াস আপনাকে আপনি তাকে ফাঁসিয়ে বিয়ে করেছেন, আগে একটু এই বিষয়টা একটু ক্লিয়ার করেন। ফাঁসিয়ে এই যুগে কোনো ছেলে কাউকে বিয়ে করতে পারে, তাও কোনো অ্যাডাল্ট ছেলেকে, তাও সে মিডিয়া কর্মী, মিডিয়াতে গান গায় বা মিডিয়াতে পরিচিত, এটা কি সম্ভব? আপনারা কি মনে করেন? ইভেন অনেক কল রেকর্ড ফাঁস হয়েছে, কল রেকর্ডগুলো শোনার পরে আপনারা নিজেরাই আনসারটা পেয়ে যাবেন যে তার সাথে কি আমার বিয়ের আগে প্রেমের সম্পর্ক ছিল, বন্ধুত্ব ছিল, নাকি আমি তাকে ট্রাপে ফেলে ফাঁসিয়ে বিয়ে করেছি। আপনাদের বিয়েটা আসলে কিভাবে হয়েছিল, কিভাবে পরিচয়, কিভাবে বিয়েটা হলো সেটা একটু বলুন। আমাকে যেমন কম বেশি সবাই চেনে, ওকেও কম বেশি সবাই চিনবে। আমি তাকে প্রায় 2-2.5 বছর ধরে নামে চিনি, নামে বা তার 2-1টা মিউজিক ভিডিওর গান শুনেছি। সে তো সিনেমায় প্লেব্যাক করেনি, মিউজিক ভিডিও করেছে, ওই গানগুলো হয়তো শুনেছিলাম, তার 1-2টা গান হিট হয়েছিল। তখন থেকে আর কি ওকে নামে চিনতাম। কিন্তু বিগত গত 4 মাস হলো, 3-4 মাস হলো আমি তাকে চিনি, খুব ব্যক্তিগতভাবেই চিনি। বন্ধুত্ব শুরু হয় আমাদের, তারপরে প্রেম, তারপরে বিয়ে, তারপরে আজকে এই পর্যায়ে। বিয়ের পরে প্রথম কি নিয়ে সমস্যা সৃষ্টি হলো? আরেকটা বিষয় হচ্ছে, সে সময়টি নিতে গিয়ে একটা কথা খোলাসা করে বলেছে, এই জন্য তাকে অসংখ্য ধন্যবাদ। সে বলেছে যে তার যে সেকেন্ড ওয়াইফ করিনকে সে রেজিস্ট্রির মাধ্যমে বিয়ে করে, করিনকে সে কলমা করে বিয়ে করেছিল। আর আপনারা সবাই জানেন যে 1 ডিসেম্বর আমার সাথে তার রেজিস্ট্রির মাধ্যমে আমার বাসার অনেকে উপস্থিত ছিল। আমার বাসার সবার সামনে তাকে আমি বিয়ে করেছি। আমাদের বিয়েটা হালাল এবং আইনগতভাবে লিগেল। কিন্তু এর মধ্যে কিন্তু আছে, তার সাথে আমার কলমা পড়া হয়েছিল তারও আগে। পয়লা ডিসেম্বর। আচ্ছা, একটু জানতে চাই যে বলছিলেন 4 মাসের সম্পর্ক, 4 মাসের সম্পর্কে সেই সম্পর্কটা প্রণয় করে গড়ায়। তো এই 4 মাসের সম্পর্কে প্রণয় করায় তখন কি আসলে তার পূর্ব জীবন সম্পর্কে আপনি জানতেন? আমি শুধু জানতাম, যেহেতু করিনের ব্যাপারটা নিয়ে নিউজ হয়েছিল, করিন সুইডেনের বাস করে, এবার সে প্রবাসী কি সে সিটিজেন কিনা এটা আমার আইডিয়া নাই। কিন্তু করিনের নিউজগুলো দেখেছিলাম, তখন আমি তাকে যখন প্রশ্ন করি যে ইলিয়াস, করিন আসলে তোমার লাইফে কে, তোমার গার্লফ্রেন্ড বা বউ? তো আমাকে বলেছিল যে গার্লফ্রেন্ডই বলতে পারো। সত্যি কথা বলতে তোমাকে তো মিথ্যা কথা বলবো না, করিন হচ্ছে আমার গার্লফ্রেন্ডই, কিন্তু সামাজিকভাবে আমাদের একটা পরিচয় দেওয়া দরকার, এই জন্য তাকে আমি ওয়াইফ বলতাম। আমি তার সাথে লিভিংয়ে ছিলাম, যেহেতু আমি ইলিয়াসের
স্ত্রী আর আমি ওর ভালো বন্ধু ছিলাম। সো ও আমাকে বিষয়গুলো বলে যে করিন হচ্ছে সুইডেনে বাস করে, তাদের মেন্টালিটি বিয়েতে তারা বিশ্বাসী না, তারা বিশ্বাসী হচ্ছে লিভিং টুগেদার। আমাকে দুঃখিত, আমি আমার কথাগুলো আজকে সত্য আমি বলবো, যেহেতু আমি ভয় পাবো না, লজ্জা পাবো না, আজকে সত্য সবার শুনতে হবে। তো করিন হচ্ছে তার সাথে লিভিংয়ে ছিল প্রায় 1 থেকে 1.5 বছর, কিন্তু সবাই জানতো করিন তার বউ, কিন্তু তাদের কোনো লিগেলি কাগজ ছিল না। সামাজিক কারণে তারা কলমা পড়েছে কি পড়ে নাই, বা তারা কি বাইবেল পড়ে বিয়ে করেছে, এটা আমার জানার বা শোনার দরকার নেই। যখন আমি জিজ্ঞেস করেছি কাবিননামা আছে, রেজিস্ট্রি কাগজ আছে, যখন ও বলেছে না, তখন আমি চিন্তা করেছি যেহেতু সেটা তার লাইফের ভুল, সে বলেছে, আর মানুষ মাত্রই ভুল, প্রত্যেকটা মানুষের অতীত থাকে। আমি অতীতটাকে নেগেটিভভাবে না নিয়ে পজিটিভভাবে তাকে বরণ করে নিয়ে তাকে ভালোবেসে বিয়ে করেছি। এতে যদি আমার অন্যায় বা পাপ হয়ে থাকে, সেটার জন্য আইন আমাকে শাস্তি দেবে। আচ্ছা, আমি একটু জানতে চাই যে ভালো একটা কথা বলেছেন যে আপনি ভুল জেনে শুধরানোর পর বিয়ে করছেন, কিন্তু প্রশ্ন থেকেই যায় যে আপনি জানলেন তার ভুল ছিল, সেটা শুধরে আপনি বিয়ে করছেন, কিন্তু উনি লাইভে এবং হচ্ছে যে একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলে গিয়ে বললেন যে উনি এমন একটা পরিস্থিতিতে ছিলেন, ওনাকে আপনারা ঘর থেকে বের হতে দেননি, প্লাস উনি হলুদের দিন নামতে পারেননি, 1, 2 হচ্ছে যে তার ফ্যামিলির কেউ আপনার এই অনুষ্ঠানে ছিল না। এখন সেই জায়গা থেকে সে যদি বলে যে বিয়েটা তার মানে সে তার স্বেচ্ছায় বিয়ে করেনি, কোনো একটা ট্রেপ, তো যদি ট্রেপই হয়ে থাকে বা তার কথা মতো যদি কোনো প্ল্যানিংয়ের বিয়ে হয়, সেক্ষেত্রে আপনার কাছে এমন কি আছে তার জিনিস যেটার জন্য আসলে সে আপনাকে এই ট্রেপে করে বিয়ে করতে হইলো? আবার ট্রেপে করে বিয়ে করার পরেও সে আবার এখন বিচ্ছেদের কথা বলছে, কারিনের কাছে ফেরত যাবে, এমন কি আপনার কাছে আছে যেটার জন্য সে আসলে আপনাকে বলছে যে ট্রেপে করে বিয়ে করছে? এটা শুধু তার মন গড়ার একটা কথা, যার যথেষ্ট প্রমাণ আমার কাছে আছে। ইতিমধ্যে আমি আমার ফেসবুকের মাধ্যমে গণমাধ্যমকে দিয়েছি। আমি আমার ফেসবুকে যেখানে 2 লাখের উপরে যে ফলোয়ার বলা যে প্রোফাইলটা আছে, সেটাই শুধুমাত্র আমার। আর এর বাদে যত ফেক আইডি আছে, যে কোনোখান থেকে বিভ্রান্তিমূলক যদি কোনো প্রকারের নিউজ বা হচ্ছে পোস্ট করা হয়, এগুলো একটাও আমার না। আর দ্বিতীয়ত কথা হচ্ছে ফাঁসিয়ে বিয়ে করা বা ট্রাপে ফেলে, তাহলে তার আগে আমার বাসায় সিসি ক্যামেরা ফুটেজ চেক করলে দেখা যাবে সে স্বইচ্ছায় গাড়ি ড্রাইভ করে আমার বাসায় আসতো, দিন রাত 24 ঘন্টা আমার সাথে থাকতো, সে আমার হাতে রান্না খেত, সে আমার সাথে সংসার করেছে। তাহলে এগুলো কি মিথ্যা? ট্রাপে আমি ফেলে 1 ডিসেম্বর বিয়ে করেছি, মানলাম। তার আগে যে আসা যাওয়া করতো, সেগুলো কি? আচ্ছা, আপনি নিজেই স্বীকার করলেন যে সে না, কিন্তু সে যে করে আসতো এবং আপনার সাথে থেকেছেন, হ্যাঁ, বিয়ের আগে থেকেছেন? না, বিয়ের আগে না, আমি তাকে কলমা পড়ে, তখন সে ইসলামিক শরীয়ত মতে আমার হাজবেন্ড ছিল। পরে তার সাথে আমার কাবিন মোতাবেক বিয়ে হয় রেজিস্ট্রির মাধ্যমে। আমি হচ্ছে তাকে বিয়ে করি, আমার পরিবারে অনেকেই ছিল। আর দ্বিতীয়ত কথা হচ্ছে তার পরিবারের কেউ আসেনি, এর একটা কারণ সে আমাকে মানে ব্যাখ্যা করেছিল যে হচ্ছে আমার পরিবারের অনেকেই তাকে জিজ্ঞেস করেছিল যে তোমার বাসা থেকে কাউকে আনতেছো না কেন। তখন সে বলল যে কয়েনের সাথে যদিও আমার রেজিস্ট্রি হয়নি, কিন্তু আমি তাকে ডিএচএলের মাধ্যমে, যেটা আমি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করেছি, ডিএচএলের মাধ্যমে সুইডেনে কারিনকে সে পাঠিয়ে দিয়েছে ডিভোর্স নামা, যেটা দেখে আমি তাকে বিয়ে করেছিলাম। মানে যদিও তাদের কাগজ ছিল না, এভিডেন্স ছিল না বিয়ে, তারপরেও সে পাঠিয়েছে। সেটা যদি ভুয়া হয় তাহলে আমার কিছু করার নেই। আচ্ছা, আপনি এই যে সুন্দর বলছেন আপনি। আচ্ছা, আরেকটা কথা, সেটা হচ্ছে কারিনকে পাঠিয়ে দিয়েছে, আর সে বলেছিল যে 3 মাসের আগে আমি চাচ্ছি না এই বিয়েটা প্রকাশ হোক। হ্যাঁ, তার পরিবারকে সে বলেছিল যে তোমরা যদি আমার বিয়েতে আসো, ভাইটালিয়ে জানাজানি হয়, তাহলে হয়তোবা আমি আইনি জটিলতায় পড়তে পারি। তো আমি বউ হয়ে কখনোই চাবো না যে আমার স্বামী আইনি কোনো জটিলতায় ওই মুহূর্তে পড়ুক, আমার সংসারটা ভাঙুক। আশা করি আমার উত্তরটা আপনারা পেয়েছেন। জি, আমি একটু জানতে চাই যে কারিনের সাথে বললেন যে বিয়ের কাবিননামা বা কিছু ছিল না, সেটাও আপনার পূর্বের মতো হচ্ছে যে ওই ইসলামিক শরিয়ার মোতাবেক সে 3 কবুল পরে বা কিছু একটা করেছে, লিভিনে ছিল, হোয়াটএভার। বাট আপনাদের বিয়ের কাবিননামাটা এখন পর্যন্ত আমরা কোনো জায়গায় দেখতে পাই নাই, না সেটা সামাজিক যোগাযোগ মাধ্যম, না সেটা হচ্ছে আপনার কাছ থেকে বা না ইলিয়াসের কাছ থেকে, বা কথা শুনেছি অনেক। সেই ক্ষেত্রে যদি বিষয়টা কি হচ্ছে যে আসলে বিয়ের কাবিননামার বিষয়টা কি, আপনাদের বিয়েটাকে আসলে এখন পর্যন্ত রেজিস্ট্রি হয়েছে নাকি সেটা ওই আগেরটার মতোই হয়ে রয়েছে? রেজিস্ট্রি কাগজে সাইন দিয়েছি, সেটির ছবি আমার কাছে আছে। রেজিস্ট্রি কাগজ যদি ভুয়া হয় আমার করার কিছু নাই, কাজই ওর ছিল।
আর রেজিস্ট্রি যদি আপনি করে থাকেন, এখন যেটা বললেন যে আপনি সাইন করেছেন, তো সেটা তো নিশ্চয়ই আপনার বাসায় বিয়েটা হয়েছে, তাই না? আপনার লোকাল এরিয়ায় যে অনুমোদিত কাজী অফিস আছে সেখানে গেলেই তো আপনি কাবিননামা আনতে পারেন। সেটা কি এনেছেন? সেটা ও এনেছিল কাজীটা, ওর কন্ডিশন ছিল যে কাজী আমার থাকবে। না, কিন্তু এটা তো হয় না, যেহেতু আপনার প্রত্যেকটা থানায় ঢাকা সিটি কর্পোরেশন কর্তৃক অনুমোদিত সে কাজী সাহেব অত্যন্ত থাকেন, চালাক একটা সেটা তো ছেলে। আপনার আমি একটু এলাকার কাজী বলি। হওয়ার কথা। আচ্ছা, আমি একটু বলি, সেটা হচ্ছে সে যদি চালাকি না হইতো তাহলে তার 4 দেশে বা 3 দেশে 4 রকমের বউ থাকতো না। তার মানে কি আপনি বলতে চাচ্ছেন যে তার একাধিক বিয়ে, মানে যে কারিন ছাড়া আরও বিয়ে আছে? অবশ্যই সেটা আমি বিয়ের পরে জানতে পারি। তাহলে সেক্ষেত্রে কি নিশাদ তাবাসসুম আলম নামের একটা মেয়ে, যে হচ্ছে আমেরিকান প্রবাসী, সে আমেরিকায় থাকে, তার প্রথম বউ। তখনও নাকি গণমাধ্যমে বিভিন্ন নিউজ হয়েছিল, বাট এই জিনিসটা কয়েক বছর আগের, এই জন্য আমি জিনিসটা জানতাম না। পরবর্তীতে বিয়ের পরে যখন আমার বিয়ের ছবি দেখে সাংবাদিক ভাইরা নিউজ করে, আমি কয়েকজন সাংবাদিকের কাছে জানতে পারি নিশাদ আলম তাবাসসুম নামের তার আরও একটি মানে ওয়াইফ আছে। যখন আমি এগুলো নিয়ে মানে কথা বলি বা জানতে পারি, আমি এটাও শুনতে পারি তার সাথেও তার লিগেলি কোনো ডিভোর্স হয়নি। আপু, আমার এখানে জানার সেটা হচ্ছে এত কিছু পরে আপনি থাকতে চেয়েছিলেন তার সাথে, তারপরে এমন কি হলো যার কারণে আসলে হাত তোলা পর্যন্ত চলে গেল একজন আরেকজনের উপরে? তার সঙ্গে একটু বলবেন যে আপনাদের সমস্যা বা দ্বন্দ্বের শুরুটা ঠিক কবে থেকে? এবং কি নিয়ে আসলে, কি কারণে এই দ্বন্দ্বটা আসলে? কি নিয়ে এবং কবে? সে বলছে আপনি তার কাছে ফ্ল্যাট চেয়েছেন, ভালো কথা। সে বলছে আপনি অহেতুক তার উপরে উত্তেজিত হয়ে যেতেন। সে বলছে একদিন কথায় গাড়ি ড্রাইভিংয়ের সময় কারিনের নাম নেওয়াতে আপনি তাকে হিট করেন গাড়িতে ড্রাইভিংরত অবস্থায়। এইসব ইস্যুগুলো। আমি তার ড্যাশবোর্ড ফাটিয়ে দেই, কিন্তু আমার মাথা ফাটেনি সৌভাগ্যবশত। আচ্ছা, এই জিনিসগুলো একটু বলেন যদি। একটা একটা করে বলি, একটু সময় হবে। হ্যাঁ, 1 নম্বর প্রশ্নটা হচ্ছে যে কি জানো ছিল সমস্যার শুরুটা কি? মানে এত কিছু পরে আপনি থাকতে চেয়েছিলেন তার সাথে, তারপরও কেন মানে মারামারি পর্যন্ত চলে গেল? প্রথম কারণটা হচ্ছে আমি তাকে ভালোবেসেছিলাম। দ্বিতীয় কারণ হচ্ছে আমি বললাম না যে ইসলামী শরীয়ত মতে আমাদের আগেই বিয়ে হয়েছিল, একটা রেকর্ডিং ইতিমধ্যে ভাইরাল। আগে বিয়ে, সরি আমি একটু ইন্টারাপ্ট করি, আগে বিয়ে করতে কি 1 ডিসেম্বরের আগে আপনাদের বিয়ে হয়েছে? 1 ডিসেম্বরের আগে আমাদের দুইজনের ওর 2টা ফ্রেন্ড ছিল, হ্যাঁ, ওই দুজনের মাধ্যমে মানে ওই দুজনকে সাক্ষী রেখে আমাদের কলমা পড়ে বিয়ে হয়। যেটা যেভাবে করিনকে যে সে বিয়ে করেছে, যেটা সময় টিভিতে সে বলেছে, সেম স্টাইলে সে আমাকেও বিয়ে করেছিল। তাহলে তো আপনারা কথা বলি আগে বিয়ে হয়েছে বললেন, সেটা তো বৈধ না, কারণ আপনার তো সাইন করেন। আচ্ছা, আমি প্রশ্নগুলোর উত্তর দিই, আপনারা একটু আস্তে আস্তে করে একটু শোনেন আমার কাছে, একটু সময় নিয়ে বলি। হ্যাঁ, যখন ইসলামিক শরীয়ত মতে আমার সাথে বিয়ে হয়, তারপর থেকে সে আমার বাসায় আসা যাওয়া শুরু করে, রাত দিনে থাকে, দিনে রাতে সে থাকে। কিন্তু সবাই জানতো যে ওই মুহূর্তে আমি তার প্রেমিকা, কিন্তু আমি তার বিবাহিত স্ত্রী ছিলাম ইসলামিক শরীয়ত মতে। কিন্তু তারপর থেকে সে আমার কাছে বিভিন্নভাবে অনেক কিছু চায়, যেমন হচ্ছে রোলেক্সের একটি ঘড়ি, ডায়মন্ড খচিত, যেটা আমার দেওয়ার কোনোভাবেই সম্ভাবনা ছিল না। আমি কোথায় পাবো? একটা রোলেক্সের ডায়মন্ড খচিত অরিজিনাল ঘড়ির মূল্য অবশ্যই 10 লাখ টাকার ঊর্ধ্বে, আই থিঙ্ক, আমার আইডিয়া নাই, আপনারা ভালো বলতে পারবেন। তার হচ্ছে আরও দাবি ছিল আংটি দিতে হবে, চেন দিতে হবে, কারণ আমি নায়িকা ওয়াইফ, আমি তার বউ, কিন্তু আমি নায়িকা। তো সে বলে যে তুমি ময়মনসিংহের বউ, তুমি আমাকে কী কী দিয়েছো, এগুলো যখন আমার গ্রামবাসী দেখতে যাবে বা আমার পরিবার দেখতে যাবে, আমি তাদেরকে কী বলবো? আমি যেন তাদেরকে বুঝাইতে পারি তুমি অনেক ভালোবাসো আমাকে, এই জিনিসগুলো আমার চাই। তুমি দিতে পারলে দিবা, না দিতে পারলে যাই হোক তোমার ব্যাপার। আমাকে এইভাবে মিষ্টি কথা বলেছিল। তখন আমি বলেছিলাম তাহলে একটা কাজ করতে হবে, তাহলে যেহেতু আমাদের কলমাপুরে বিয়ে হয়েই গেছে, আমরা আসলে রেজিস্ট্রি করে আমার পরিবারের সামনে সাক্ষী রেখে বিয়েটা আবার করি, যেহেতু আমি তোমার আইনগত বউ না। তখন হবে কি, আমাকে অনেকেই আমার বিয়েতে আসবে, এসে আমাকে হয়তো বা অনেক কিছু গিফট করবে, তখন আমি আমার আত্মীয় স্বজনদেরকে বলতে পারবো তোমার দাবিগুলো কি।
তা আমার পক্ষে একা দেওয়া সম্ভব না, কারণ আমি হয়তো বা মডেলিং করেছি, গান করেছি, মিউজিক ভিডিও করেছি, নাটক করেছি। জাহিদ হাসানের সাথে ওরা ডিসপোর্ট নামের একটি নাটক আমার 2021 সালে ঈদে পরিচালিত হয়েছে টিভি চ্যানেলে এবং ইউটিউবে সার্চ করে আপনারা দেখতে পাবেন। এছাড়া আমি শিল্পনের সাথে আরও কয়েকটি নাটক করেছি। যাই হোক, তখন সে বলল ঠিক আছে, তাহলে আমার একটি শর্ত আছে, যেহেতু আমি করিমকে হচ্ছে স্ট্যাম্প পেপারের মাধ্যমে ডিভোর্স নোটিশ পাঠিয়েছি উকিল দ্বারা দিয়েছিলে, তাহলে 3 মাস যতক্ষণ হয়নি তোমার পরিবারের সবাই জানবে, কিন্তু কোনো সাংবাদিক, কোনো প্রকারের মিডিয়া কর্মী, কোনো প্রকারের বাইরের মানুষ এই বিষয়গুলো জানতে পারবে না। সে যেহেতু আমার স্বামী, আমার সাথে বসবাসরত ছিল, আমি তার কথায় রাজি হয়ে যাই। ইভেন সে আমাকে এটাও বলে কারিমকে সে 2.5 কোটি টাকা দিয়েছে ফ্ল্যাট কেনা বাবদ। আমি জিজ্ঞেস করেছিলাম যে 2.5 কোটি টাকা তুমি পেলে কোথায়? তখন সে বলল যে আমার 9-10 বছরের একটি কেরিয়ার, আমি বিভিন্ন প্রোগ্রাম করেছি গানের জন্য, জমিয়ে জমিয়ে টাকা আমার যা ছিল, সর্বোচ্চ টাকা আমি যা ছিল আমি সব কিছু কারিমকে ফ্ল্যাট কেনার জন্য দিয়েছি। অ্যান্ড ওই টাকা দিয়ে কারিম ফ্ল্যাট কেনার পর থেকে আমাকে মানসিকভাবে নির্যাতন করছে। আমি এই জন্য ওর সাথে পারিবারিকভাবে বসেছি, যেটা আপনাদেরকে সময় টিভিতে বলেছে যে ও পারিবারিকভাবে বসেছিল কারিনের বাবা মার সাথে। হ্যাঁ, তারপরে ওদের ডিভোর্সের কথা হয়ে যায়, তারপরে সে আমার সাথে ইনভলভ হয়। তো 2.5 কোটি টাকা দেওয়ার ফ্ল্যাট, আমি চিন্তা করলাম যে ছেলেটা 2.5 কোটি টাকা দিয়ে দিয়েছে, তার জীবনের সর্বোচ্চ মানে কামাইটা তার বউকে সে দিয়েছে, তাহলে সে অনেক ভালো। তখন সে আমাকে বলে তুমি বিয়েতে খরচ করো, এটা লোন হিসাবে, বাকিটা আমি তোমাকে বিয়ের পরে শোধ করে দেব। মানে আপনার তো ওই আগের বিশেষের কথা জানতেন actually। না, এটা তো বললো। আমি একটু জানতে চাই, এই যে দুইটা জিনিস আপনাদের মাঝে হয়েছে, আলাপ হচ্ছে দেনা পাওনা। প্রথম দেনা পাওনা হচ্ছে সে আপনার কাছে চেয়েছে, আপনিও মানে আপনি বলছেন এখানে যে সে আপনার কাছে চেয়েছে কিছু জিনিস, যেটার জন্য আপনি বিয়েতে করালেন। আমি শরীয়ত মোতাবেক বিয়ের পরে সেই জিনিসগুলো চেয়েছি। হ্যাঁ, এটাই আমি বলছি। কোনো মেয়ে চাবে না যে তার সংসারটা না, ভালো। সেও এক জায়গায় অন্য চ্যানেলে বলছে আপনি তার কাছে চেয়েছেন। তাহলে এই চাওয়া পাওয়ার মধ্যে আসলে মূল গন্ডগোলটা কি কারণে আপনারা আলাদা হলেন? তাইলে এই চাওয়া পাওয়ার কারণে কি এই সংসার ভাঙা? দুজনেরই কিন্তু চাওয়া পাওয়ার কথা আছে, দুজনেই চাওয়া পাওয়া বলছেন। একজন টিভি চ্যানেলে বা একটা লাইভে এসে বলছেন যে আমার কাছে এটা চেয়েছে, আপনি আমাদের কাছে বলছেন সে আপনার কাছে চেয়েছে। তো আমি জানতে চাই, বা আমাদের অনেকেরই জানতে চাওয়া, যে আসলে কি চাওয়া পাওয়ার জন্যই আসলে আপনাদের এই এত বড় একটা। তার আগে আমার গণমাধ্যমের কাছে প্রশ্ন হচ্ছে, চাওয়া পাওয়ার মধ্যে চাওয়া পাওয়া কে পূরণ করেছে আর কে পূরণ করেনি? ওকে, চাওয়া পাওয়া, আমি ফ্ল্যাট চেয়েছি, সে কি আমাকে ফ্ল্যাট দিয়েছে? ইভেন ফ্ল্যাট তো দূরের কথা, সে তো আমাকে একটা বিয়েতে একটা অর্নামেন্টস দেয়নি, শুধুমাত্র এই নাকফুলটা ছাড়া। আচ্ছা সুবা, স্ত্রী হিসেবে আপনি স্বামীর কাছে চাইতেই পারেন ফ্ল্যাট, এটা স্বাভাবিক আচ্ছা, ব্যাপার। তাও তো আমি আমরা চেয়েছি জানতে আমার চাচ্ছি স্বামীর কাছে। আমি যদি বলি যে হচ্ছে আমাকে একটা আমাদের জন্য, আমাদের সংসারের জন্য, আমাদের ভবিষ্যতে বাচ্চার জন্য একটা বাসা কেন, এটা কি আমার? হ্যাঁ, এটা আপনি চাইতে পারেন। আমি বলেও থাকি, আমি যদি ভুল করে থাকি আমাকে শাস্তি দিবেন আপনারা। আর দ্বিতীয়ত কথা, তার চাওয়াগুলো আমি পূরণ করার যথেষ্ট চেষ্টা করেছি, শুধু ফ্ল্যাট আর গাড়ি ছাড়া। আপনি একটু স্পেসিফিক বলবেন কি আপনাদের সমস্যার শুরুটা মানে কোথা থেকে বা ঝগড়াটা কি আসলে নিয়ে? কি নিয়ে হয়েছে তাহলে? শুরুটা সে যে বলতেছে কারিমকে দ্বারা আমাদের সমস্যা শুরু হয়েছে, না, সমস্যায় ছিল টাকা, সমস্যায় ছিল ফ্ল্যাট, সমস্যায় ছিল তার দাবি দেওয়া, যেটা আমি পূরণ করতে সক্ষম ছিলাম না। সে মনে করতো আমি যেহেতু চলচ্চিত্র জগতের একটি অংশ, আমি যেহেতু নবাগত নায়িকা, সে ভাবতো যে এতগুলো ছবিতে কাজ করছি তাহলে আমার কাছে অনেক টাকা। যেমন আমাদের শাকিব খান সুপারস্টার যে আছে, সে শুনেছে যে 40 থেকে 50 লক্ষ টাকা প্রত্যেকটা ছবিতে শাকিব খান নেয়। তার আইডিয়া ছিল যে আমি ভাইরাল, এই জন্য হয়তোবা আমাকে পরিচালকরাও হয়তোবা 40-50 লাখ টাকা করে দেয়। আমার কোটি কোটি টাকা আছে, আমার হয়তো অন্যখানে ফ্ল্যাট কেনা আছে, গাড়ি কেনা আছে, এই জিনিসগুলো তার ধারণা ছিল। আর এই জন্যই আমি তাকে ভালোবেসে বিয়ে করেছিলাম। আর সে বিয়ে করেছিল দুটি কারণে। একটি মূল কারণ হচ্ছে টাকা, আমার আবারও বলতে হচ্ছে, তার 3টি কারণ ছিল বিয়ে করার। আজ আমি বুঝতে পারছি আপনাদের এই প্রশ্নগুলো শুনে। 1 নম্বর হচ্ছে, সে অনেকদিন ধরে গানের সাথে সংযুক্ত না। সে চায় 2023 সালে সে আওয়ামী লীগের নমিনেশন নিয়ে সে ভোট করবে এমপি ইলেকশন। সে চাচ্ছিল আমার ফেমটাকে কাজে লাগাইতে। আর দ্বিতীয়ত, সে ভাবছিল যে আমি আমাদের সুপারস্টার শাকিব খানের মতো হয়তো প্রত্যেকটা ছবিতে 40 থেকে 50 লাখ টাকা করে নেই। হ্যাঁ, আমার অনেক টাকা আছে। টাকাটা ছিল সেকেন্ড কারণ। থার্ড কারণ হচ্ছে আমাকে ভোট করা।
যেটা সে এর আগেও সে অনেক মেয়েকে কলমা করে হোক যেভাবেই হোক সে ট্রাপে ফেলিয়ে বিয়ে করেছে। তাছাড়া তো তার একাধিক বিয়ে হওয়ার কথা ছিল না। আশা করি আমার উত্তরটা পেয়েছেন। আপনি এখন কি চান, বা আপনাদের দুজনের সম্পর্কটা এখন কোন অবস্থায় আছে? আমার কথা শেষ হয়নি। একবারও কেউ আপনারা বলেন নেই আমি কেমন আছি। না, আপনাকে প্রথমেই আমরা আসলে বলেছিলাম যে আসলে দেখেন আপনি শুরু করার সময় আমাদের সাথে আলাপ করলেন, তা আপনার বর্তমান অবস্থাটা অসুস্থ এবং আপনি হাসপাতালে ছিলেন। অবস্থাটা হচ্ছে আপনারা সবাই জানেন আমি ঢাকা মেডিকেলের ওসিসিতে ছিলাম। ওসিসির কাগজটা আমার কাছে আছে। আমি এটা হচ্ছে ওসিসি রিপোর্ট, ছাড়পত্র, ওসিসি নটে যোগ ছিলাম। আমি কেমন আছি, আমি কতখানি অসুস্থ, আমি আজকে কেন তার নামে মামলা করতে বাধ্য হয়েছি বনানী থানায়, সেটা আপনারা সবাই বনানী থানায় যে কাউকে জিজ্ঞেস করলে জানতে পারবেন। আমার পাশে আমার অ্যাডভোকেট, আমার ভাই, আপনি হচ্ছে জিজ্ঞেস করেন, সে সব উত্তর দিবে। আমার পাশে আমার বাসার খালা, হ্যাঁ, যে আমার রান্না করে, যে আমার মা, আমার মায়ের অবর্তমানে যে আমার মা আমাকে যেদিন ঘটনা হয় সেদিন ঘুমের ওষুধ খাওয়িয়ে অচেতন অবস্থায় ফেলে যেদিন ইলিয়াস হোসেন চলে যায়, সেদিন খালাকে বলে যায় যে আপনার ম্যাডামকে ডাকবেন না, আপনার ম্যাডাম ঘুমের ওষুধ খেয়ে ঘুমাচ্ছে, আপনার ম্যাডামকে রেখে গেলাম, আমি বাসায় যাচ্ছি। এই কথা বলে ইলিয়াস হোসেন যেন তাকে ফাঁসাতে পারে, আমার অনেক কিছু জিনিসপত্র, আমার সোনার জিনিসপত্র, সেই তার দাবি করা ঘড়ি থেকে শুরু করে আরও অন্যান্য জিনিসপত্র, ইভেন ক্যাশ আরও কিছু টাকা আমি যেগুলো বাজার খরচের জন্য বাড়ি ভাড়া দেওয়া বাবদ আমি রেখেছিলাম আমার আলমারি থেকে, সেসব কিছু নিয়ে চলে যায়। আরও অনেক কিছু নিয়ে যায় যেটা সিসি ক্যামেরায় ফুটেজে দেখলে পাওয়া যাবে। আপনারা চাইলে আমার এখন আর কিছু বলার নেই, আমি কি চাই না চাই, আপনার চাওয়াটা কেন, মামলা যেহেতু হয়েছে, আমি কি চাই না চাই, এটা মামলা, কোর্ট, পুলিশ, উকিল, সাংবাদিক ভাইরা সবাই ডিসিশন, মানে সবাই দেখতে পারবে যে আমার চাওয়াটা কি। আমি এক জায়গায় বলেছিলাম মামলা করার আগে, যখন আমি মেডিকেলে ভর্তি ছিলাম, আমি নুন খেয়েও তার সাথে সংসার করতে চাই, কোনো মেয়ে চাবে না তার সংসারটা ভাঙুক। সে কিন্তু আমার বয়ফ্রেন্ড না, আমার পাস ছিল, প্রত্যেকটা মেয়ের পাস আছে, সে পাস জেনে শুনে আমাকে বিয়ে করছে। আমি চাই আগে তার শাস্তি হোক, তারপরে সংসার, কিন্তু ওই মুহূর্তে আমি চাইতাম তার সাথে আমার সংসারটা হোক। আমাকে সে অকথ্য ভাষায় সবসময় গালিগালাজ করতো, আমি নায়িকা, এটা আমার দোষ, এটা দেখেই তো সে আমাকে বিয়ে করেছিল। গণমাধ্যমে অনেকখানে আমি দেখেছি নায়িকাদের বিয়ে নিয়ে অনেক কথাবার্তা হয়। সব নায়িকা বা সব মেয়ে ধরেন একজন প্রস্টিটিউটও চাবে না তার সংসারটা ভাঙুক, কোনো মেয়ে চাবে না তার সংসারটা ভাঙুক। আমি সংসার করার ভাঙার চিন্তা করলে 1 মাসের মধ্যে আজকে এখানে আসতাম না। এই যে আমার হাতে মেডিকেলের সার্টিফিকেট, আমি মেডিকেলে যেতাম না, থানায় যেয়ে মামলা করতাম না। ইভেন আমি কালকে থানায় ছিলাম, সে আমাকে মেসেজে গালিগালাজ করছিল পুলিশ কর্মকর্তাদের সামনে। তারা প্রত্যেকটা স্ক্রিনশট, প্রত্যেকটা তার মেসেজ দেখেছে। সে নিজেকে যদি চালাক মনে করে হোয়াটসঅ্যাপ থেকে তার নাম্বার চেঞ্জ করে দেয়, কোনো সম্ভাবনাই নাই তার বাঁচার, কারণ ওই মুহূর্তে পুলিশ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা আমার সামনে ছিল। হ্যাঁ, প্রত্যেকটা মানুষ দেখেছে সে আমার চরিত্র নিয়ে কিভাবে কথা বলেছে, আমাকে কিভাবে হুমকি ধামকি দিচ্ছে। উনি হচ্ছে এক কথায় উনি আমার বাসার বুয়া, আমার আম্মুর অবর্তমানে উনি আমার বাসায় রান্না বান্না করে। উনি সব বাকিটা সেদিনের ডিটেলসে সকালে ঘটনাটা বলবে। পাশে আছে হিমেল, ও হচ্ছে ফটোগ্রাফার, আমার বিয়ের ফটোগ্রাফি করেছে। যেহেতু আপনারা বলেছেন যে ফাঁসিয়ে বিয়ে করেছি, যেহেতু ও ফটোগ্রাফার, ওর এক্সপ্রেশন, ওর কথা বা ওর কাহিনী সবও বলতে পারবে। এই লোকগুলো তো সাজানো না। আমার অ্যাডভোকেটের কাছে বাকিটা শুনে নেন, আমার এই মুহূর্তে আর কিছু বলার নেই। আমি শেষে হয়তো বা আর কিছু কথা বলবো। এটাই শেষ, মানে আমি জানতে চাচ্ছিলাম যে একটাই কথা, আমাদের অনেকেরই প্রশ্ন ছিল এই বিষয়টা নিয়ে আমাদের, যে আপনি বলছেন যে আগে তার বিচারক তারপরে সংসার, তার মানে কি আপনি এখনো সংসারটা করার জন্য আগ্রহী তার সাথে, নাকি আসলে তার বিচারটা চান, কোনটা জরুরি? সুপার সাথে আমি একটু অ্যাড করি। আমি চাচ্ছি আগে অ্যাডভোকেট
আমার অ্যাডভোকেটের সাথে কথা বলেন, সবার সাথে কথা বলেন, আমি শেষে কিছু প্রশ্নের উত্তর দিব। লাস্ট কোশ্চেন উনি যেটা করছেন আচ্ছা, আমি সেটা তো আপনি পানি কি খাবো, একটু চাচ্ছেন? পানি হবে। আপনি সংসার করতে চাচ্ছেন? আমি যেহেতু মামলা করেছি, আমি সবকিছু আইনগতভাবে বলতে চাই। আর আমার নতুন করে আপনাদের উত্তর আর আমি এই মুহূর্তে দেওয়ার পরিস্থিতিতে নাই, সরি। যথেষ্ট পরিমাণে অসুস্থ। আচ্ছা, মামলা নিয়ে মামলাটা নিয়ে আপনার কাছ থেকে আমরা শুনবো। কি মামলা করেছে, কত তারিখ, কখন, কি কি ধারা আছে মামলায় এটা একটু বলবেন। হ্যাঁ, মামলার পূর্ণতা এক সেকেন্ড বুকগুলি কি একটু ই করে দেওয়া যাবে? ঘোরা যাবে আপনার এই শুধু ঘুরে দেন টেবিলটা। টেবিলে করতে জি মামলাটা হয়ে ঠিক আছে, এক সেকেন্ড ভাই। মামলাটা গত 3/1/2022 তারিখে রুজু করা হয়েছে বনানী মডেল থানায়। ঠিক আছে, মামলার ধারাটা হচ্ছে নারী ও শিশু নির্যাতন দমন আইন 2000 সংশোধনী 2003-এর 11 গ। ঠিক আছে, এছাড়াও আমাদের আরও কিছু এলিগেশন আছে বা ব্যাপার স্যাপার আছে, সেগুলো আমরা পরবর্তীতে প্রকাশ করবো। তো সেক্ষেত্রে মামলায় যে আপনারা ধারা দিয়েছেন এটা আসলে নারী ও শিশু নির্যাতন আইনটা দ্রুত বিচারের আওতায় তো পড়ে অবশ্যই। সেক্ষেত্রে কি যদি আসামি যদি কোনো কারণে ধৃত না হয়, পুলিশ কর্তৃক ধৃত না হয়, সেই ক্ষেত্রে এটা রায় হওয়ার পর আসামিকে আপনারা যদি দেশের বাইরে চলে যায় কোনো কারণে, আমরা বিভিন্ন গণমাধ্যমে বিভিন্ন সূত্রের মাধ্যমে জানতে পারছি, বিশ্বস্ত সূত্রের মাধ্যমে, যে ইলিয়াস হোসেন বর্তমানে দেশের বাইরে অন্য একটা আরব কান্ট্রিতে অবস্থান করছেন। তো সেই ক্ষেত্রে এইটার পরিণতি কি আসলে? এক নম্বর বিষয় হচ্ছে বাংলাদেশের যে আইন ব্যবস্থা আছে সেটার উপর আমাদের সম্পূর্ণ বিশ্বাস আছে। 2 নম্বর বিষয় হচ্ছে আপনি যেটা বলছেন যে উনি অলরেডি চলে গেছে, সেটা আসলে সত্যি না। কারণ হচ্ছে কয়েকদিন আগে উনি একটা ডাইরেক্ট প্রোগ্রাম করছে, সাক্ষাৎকার দিতে সময় টিভিতে। ঠিক আছে, সেটা আমরা দেখছি, তার মানে উনি দেশেই আছে। 3 নম্বর উনি ধৃত হবে, অবশ্যই ধৃত হবে। তারপরও যেহেতু আপনি প্রশ্ন করছেন, যেহেতু আমি বললাম আগেই যে আমাদের আইন ব্যবস্থার উপর সম্পূর্ণ বিশ্বাস আছে এবং সে যেহেতু ওপেনলি ঘুরে বেড়াচ্ছে, সে ধৃত না হওয়ার কোনো কারণ নাই। ঠিক আছে, আচ্ছা, মামলা করতে গেলে তো বিয়ের কাগজটা লাগে, সেক্ষেত্রে আপনারা আসলে লিগেলি বিয়ে যে সেটা কি স্বামী স্ত্রীর বিয়ে হিসেবে মামলা করেছেন, নাকি আসলে এই সম্পর্কের ভিত্তিতে নারী নির্যাতনের মামলা করছেন? মামলা করতে গেলে সাধারণত যেহেতু আপনি এখন অ্যাডভোকেট, আপনি নিজেও জানেন যে একটা মেয়ের আইডেন্টিটি কি, যখন হাজবেন্ডকে নিয়ে যে ক্লেম করে তার ফার্স্ট আইডেন্টিটি হচ্ছে তার কাবিননামা। সেই ওইটাও কাবিননামায় মামলা কিভাবে করলেন বা নিজে তার স্ত্রী সেটাই প্রমাণ করবেন কিভাবে যে আসলে বিয়ে হয়েছিল? কারণ একবার কলেমা করে আরেকবার হচ্ছে রেজিস্ট্রি হয়েছে কিনা, কোথায় হয়েছে আপনারা জানেন না। হ্যাঁ, ঠিক আছে, বিয়ে হয়েছে কিনা এটাই তো প্রশ্নটা, ঠিক না? মূলত কাবিন ছাড়া কিভাবে তাহলে মামলাটা রুজু করবে? সবার আগে বিয়ে যে হয়েছে এইটা উভয় পক্ষ থেকে স্বীকৃত ব্যাপার। তো স্বীকৃত ব্যাপার নিয়ে কখনো কাগজ লাগে না। প্রশ্ন ওঠে না। না, স্বীকৃত ব্যাপার তখনই হয় যখন রেজিস্ট্রি পেপার থাকে। কোর্ট কি আসলে মানে কখনোই না। আমি যদি বলি আপনার এবং আমার মধ্যে একটা জিনিস নিয়ে ডিসপিউট আছে, সাপোজ সেটা যদি উভয় পক্ষ থেকে স্বীকৃত হয় যে আপনি আমার কাছে 5 লাখ টাকা পান, হ্যাঁ, স্বীকৃত হয়, সাপোজ কথার কথা, তাহলে সেই স্বীকৃত বিষয় নিয়ে কখনোই না, প্রশ্ন ওঠে যেহেতু না। আপনি একজন অ্যাডভোকেট, অবশ্যই আমার চেয়েও ভালো জানেন, বাট মুসলিম পারিবারিক নীতি অনুযায়ী নিকানামা থাকা একজন দরকার আছে, আর জরুরি স্ত্রীর বিবাহের জন্য। অথরিটি বা ফার্স্ট প্রমাণ হচ্ছে তার নিকানামা, Right. আই মিন বিবাহ রেজিস্ট্রির যেই কাবিননামা, Right. সেইটাই হচ্ছে সামাজিক স্বীকৃতি। Right. আমি মুখে মুখে রাস্তাঘাটে একজনকে দাঁড়িয়ে বললাম যে সে আমার ওয়াইফ, সে বললো সে আমার হাজবেন্ড, এটা কিন্তু হবে না, এটা কিন্তু প্রুফ করে না। প্রুফ করে প্রুফ করার একটাই ডকুমেন্ট, সেটা হচ্ছে কাবিননামা। সেটা যদি আপনি আইনগতভাবে প্রমাণ করতে না পারেন, তাহলে তো সেই মামলায় তো ক্লিয়ার দিতে যাবে। আইনগতভাবে প্রমাণ করতে পারবো কিনা সেটা আমরা কোর্টে দেখব। ঠিক আছে, আর 2 নম্বর বিষয় হচ্ছে মামলা এখনো তদন্তাধীন আছে, তদন্ত হবে, তদন্ত চার্জশিট যাবে এবং পুলিশ সেই নিকানামা অবশ্যই উদ্ধার করবে। ঠিক আছে, আর 3 নম্বর বিষয় হচ্ছে আমি আবারও বলতেছি, স্বীকৃত বিষয় নিয়ে যেটা উভয় পক্ষ থেকে স্বীকৃত, যেটা উভয় পক্ষে কোনো ডিসপিউট নাই, সেটা নিয়ে কখনো কোশ্চেন অ্যারাইজ কোর্টে হয় না। আপনিও স্বীকৃত, আপনার এবং আমার মধ্যে মামলা চলতেছে, 2 পক্ষ থেকে যে বিষয়টা স্বীকৃত সেইটা নিয়ে অবশ্যই প্রশ্ন অ্যারাইজ হয় না। মানে আপনি বলতে চাচ্ছেন যে ইলিয়াস তো এটা বলেনি যে আমি বিয়েটা করিনি, যেহেতু বিয়েটা না করা নিয়ে প্রশ্ন হয়েছে এবং ভিডিও আছে, অডিও আছে, সেটা একটা প্রমাণ হিসেবে দেখানো যাবে। একদম লাইভেও বলছে, সাক্ষাৎকারও বলছে, আগামীকাল যদি সে বলে যে আমি চাপে পড়ে বিয়ে করছি বলছিলাম, আমি আসলে বিয়ে করিনি, কি করবে? তখন আপনি আমি সেটাই ওই উত্তরটা দিচ্ছিলাম যে সময় টিভিতে উনি আসছে এবং সবার ফার্স্টে একটা কথা বলছে যে বিয়ে করেছি তো সংসার করার জন্য। কথা কিন্তু ক্লিয়ার ছিল, বিয়ে করছিলাম সংসার করার জন্য। এই কথাটা দ্বারা কি বোঝা যায় যে উনি কি চাপে পড়ে বিয়ে করেছেন? আচ্ছা,
আর বাকি যেটা বিষয় সেগুলো তো সব কিছু তো তদন্তে উঠে আসবে। এখন তদন্তের আগেই যে বিষয়গুলো আপনারা আনতেছেন, আচ্ছা, মামলা কি তাহলে আপনার শুধু নারী নির্যাতন এবং জিনিসপত্র নিয়ে যাওয়া এইসব বিষয় আছে মামলায়? মামলার ধারাটা ক্লিয়ার করবেন আর সাজাটা ক্লিয়ার ধারা করবেন। আমি অলরেডি একটা ক্লিয়ার করছি। আরেকবার একটু বলে দেন যদি। নারী শিশু নির্যাতন দমন আইন 2000 সংশোধনী 2003-11 পর আরো কিছু বিষয়াদি আছে, আমি কিন্তু বলছি ক্লিয়ারলি সেই বিষয়গুলো আমাদের কিছু কারণ আছে বা তদন্তের স্বার্থে এটা এখন ডিসক্লোজ করা যাবে না। ঠিক আছে, থ্যাংক ইউ। যে কারণে যতটুকু যায় বলা হয়েছে। ঠিক আছে, আপুর সাথে একটু শেষ কথা বলে দিলে আমাদের আবার হচ্ছে নিউজ মনে হয় আপুর সাথে আপনাদের যথেষ্ট কথা হয়েছে। না, আমি এখন আর বলবো না। আমার ফটোগ্রাফার যে বিয়ের ফটোগ্রাফি করেছে হলুদের ছবিগুলো এবং মানে হচ্ছে বিয়ের ছবিগুলো, আর হচ্ছে মানে বিয়ে যদি ফাইজলামি হয়ে থাকে বা বিয়ে যদি মিথ্যা হয়ে থাকে ছবি করবো কেন বা এটা প্রকাশ করবো কেন? প্রকাশটা করার পর থেকেই তো আমাকে শারীরিক, মানসিক, সামাজিকভাবে সে নির্যাতন করছিল। আর আমার বাসা যে খালা আছে, যার সামনে যে সাক্ষী, যে আপনারা তার মুখ থেকেই শোনেন প্লিজ। আমরা ওইটাতে যাওয়ার আগে শুধু একটা বিষয় শুধু জানতে চাই যে ইলিয়াসের পরিবার থেকে কেউ কখনো এই বিষয়গুলো নিয়ে আপনার সাথে কোনো যোগাযোগ করেছে কিনা, বা আপনি করার চেষ্টা করেছেন কিনা? আমি করতে চাচ্ছি না। আপনি কথাগুলো একটু শুনেন। আমি যোগাযোগ মানে মাধ্যমে একটু সবকিছু ক্লিয়ার করতে চাই, দেন আমি সব প্রশ্নের উত্তর সেজন্য মানে ইলিয়াসের পরিবার এখানে কোনোভাবে সম্পৃক্ত কিনা বা আপনি যোগাযোগের চেষ্টা করেছেন কিনা? ওনার শরীরটা ভালো লাগবে না। আমার মনে হয় আজকে আপনি বলবেন না। মানে শেষে আপনি কিছু বলবেন একটা দিয়ে রেখেছিলেন। থ্যাংক ইউ সবাই আসার জন্য। আচ্ছা ওকে, আপনি ওনাদের ইন্টারভিউটা নেন না? বসে থাকেন। তাহলে আপনি কি জানেন একটু বলেন। একটু ছোট করে আচ্ছা খালা, হ্যাঁ, ফোনটা একটু নিচে নামাবো। হ্যাঁ, তাহলে একটু এদিকে মোবাইলগুলো একটু নিচে নাও। হ্যাঁ, আমি বেশি কিছু জানি না, কিন্তু যেদিন স্যার চলে আপনি এবারে আপনি বলবেন আপনি এবারে কতদিন ধরে আছেন? আমি আজকে ম্যাডাম যত দিন ধরে এখানে, আমি ততদিন ধরে এখানে। আচ্ছা, বাসাটা তো ম্যাডামের এখানে ভাড়া হিসেবে থাকেন না? জি জি। আচ্ছা, একটু জিনিস কি বলবেন, এই বাসাটায় ধরেন ইলিয়াস ভাই কতদিন ধরে আসা যাবে? ম্যাডাম বললেন যে সিসিটিভি ফুটেজ তো আছে, আপনারও তো একটা দেখার বিষয় অবশ্যই আছে, দেখেছেন হয়তো বা। ম্যাডাম যেভাবে বলছে যে মনে করেন 1 তারিখে বিয়ে হচ্ছে না, এর আগে থেকেই স্যার মাঝে মাঝে আসতো যাইতো, আচ্ছা আচ্ছা, রাত্রেও থাকতো। এরপরে তো 1 তারিখে মনে করেন ওই যে গায়ে হলুদ হলো, বিয়ে হলো। আচ্ছা, কখনো কি দেখেছেন যে ইলিয়াস সাহেব অনেক রাত করে বাসায় আছেন, ওনার কোনো নেশা করার অভ্যাস আছে? আমি তো সেটা জানি না, কারণ আমি যে ছোটা কাজ করি, আমি আমার কাজ করে আমি চলে যাই। আচ্ছা আচ্ছা, ওকে, আপনি ওই দিনের ঘটনাটাই বলেন, ওই দিনের ঘটনাটা একটু বলেন। অনেক প্রিন্সের ক্লাস হ্যাঁ, পরিষ্কার আমি করতো। মাঝে মাঝে এইখানে আমাদের সাংবাদিকদের একটা প্রশ্ন আছে, ম্যাডাম আপনি বলেন না, আপনি যেহেতু বলছেন অসুস্থ, আমার একটা প্রশ্ন আছে। আমাদের এখানে সাংবাদিকরা একটা জিনিস দেখতে পাইছে আর কি, এই জিনিসটা আসলে কৌতূহল বসত জানার ইচ্ছা। আপনার বাসায় একটা মদের বোতল দেখতে পাইছি, সোডার বোতল দেখতে পাইছি, আসলে এগুলো কি ইলিয়াসের? জি জি জি। হ্যাঁ, তো এটা একটু ক্লিয়ার করেন। হ্যাঁ, মাঝে মাঝে মনে করেন আমি আইসা এগুলো পরিষ্কার করতাম, সিগারেট এটা হেঁটে মনে করেন পড়ে থাকতো, আমি আইসা ঘর ঝাড়ু দিতাম, পরিষ্কার করতাম, সব নিয়ে আমি মোলে ডাল দিলে ঘরখানায়। সে কি এগুলো বাইরে থেকে নিয়ে আসতো? এখন কীভাবে আসতো সেটা তো আমি জানি না, কিন্তু আমি যখন আসতাম তখন আমি এসে এগুলো পরিষ্কার করতাম। ঠিক আছে, ওকে, অনেক আপনার একটা থ্যাংক ইউ। না না, আরেকটা ওই দিনের ঘটনাটা বলেন। ওই দিনের ঘটনা ওই দিনের ঘটনাটা ওই দিন হ্যাঁ। কি হয়েছিল? ওই দিন সে কি মনে দেখছে? করেন আমি আগের দিন হ্যাঁ, বলেন, বলেন। ছিলাম, তুমি ব্যান্ডেজ এনেছিলাম কোন হ্যাঁ, দোকান মানে থেকে? আগের দিন রাত্রে ম্যাডাম খুব অসুস্থ ছিল, বমি টুমি করতেছে, তারপরে মনে করেন আমাকে ফোন দিছে যে তুমি তাড়াতাড়ি বাসা আসো, আর হাত কাটা তুমি ব্যান্ডেজ আর তুলে নিয়ে আসো। পরে আমি আসলাম, এসে দেখি ম্যাডাম মনে করেন মনে করেন কাজ ভাঙা, পুরা তরকারি মরকারি ভাত মত সব ফালাইয়া মানে নোংরা করে আর কি ছিল? আমার হাত রক্ত। তারপরে ম্যাডামের হাত কাটা ছিল। পরে আমি বেন্টিজ করে দিছি, বমি টুমি সব পরিষ্কার করছি। আমাকে বলছে স্যার যে এগুলো পরিষ্কার করেন। পরে আমি পরিষ্কার করলাম। এরপরের দিন তো আমি রাত্রে চলে গেছি বাসায়। তারপরের দিন সকালে আসি, তখন স্যারের বাজার করার কথা ছিল। পরে উনি নিজে যাই বাজার করতো, কিন্তু উনি নিজে বাজারে যায়নি, উনি অনলাইন অর্ডার করছে। অর্ডার করার পরে ম্যাডামের ব্যাগের থেকেই উনি বাজারে টাকা দিছে। দেওয়ার পরে উনি দুবার করে বাইরে গেছেন, কিসের জন্য গেছে আমি জানি না, কিন্তু আমি ওনাকে খুঁজছি যে স্যার আজকে কী রান্না করবো। তো উনি আমাকে বলছে যে ঝাই রান্না করেন, অল্প রান্না করেন। কতক্ষণ পরেই দেখি উনি রেডি হয়ে গেছেন, মানে বাইরে যাবো। তো ওনার হাতের মধ্যে অনেক কাপড় চোপড় ছিল, ওই কাপড় চোপড় নিয়ে যেতেছে আর বলতেছে আমাকে যে আপনার ম্যাডামকে ডাইকেন না, উনি অসুস্থ, ঘুমের ওষুধ খেয়েছে, ডিস্টার্ব করেন না। আপনি যাওয়ার সময় আপনার ম্যাডামকে ডাইকে বললেন যে দরজা আটকে দিতে। পরে আমার কাজ শেষ, আমি ম্যাডামকে ডাকতেছি, ম্যাডাম উঠে না, অনেকক্ষণ ডাকছে, উঠে না। তারপরে আমি পানি ছিটকে দিছি, পরে ম্যাডাম উঠছে। তারপরে আমি বলতেছি ম্যাডাম আমার কাজ শেষ, আমি চলে যেতেছি। ম্যাডাম তো ওঠার মতো অবস্থা, এবং মানে অনেক খারাপ ছিল যে উঠতেও পারতেছে না বিছানা থেকে।
ঘুমের ওষুধ খেয়ে গেছে। পরে আমি ম্যাডাম আমাকে হাত দিয়ে ইশারা বলছে যে তুমি চলে যাও, আমি পরে দরজা লাগাই দিই। পরে আমি চলে গেছি। এরপর আর কি হয়েছে না আমি কিছু জানি না। এরপরের দিন তো আবার সকালে আসলাম, আইসা কাজ করলাম, তখন ম্যাডাম বলতেছে যে এই অবস্থা। ঘুমের ওষুধটা কি জোর করে খাওয়ানো হয়েছিল এমন কিছু? এখন এটা ওনার স্বামী, আমি ম্যাডামকে যেভাবে দিব সেভাবে তো খাবে, কিন্তু স্যার তো ওষুধটা স্যারে খাওয়াই যে অসুস্থ এই ট্যাবলেটগুলো খাও, মানে শরীর ব্যথা, হাত পা ব্যথা কমে যাবে, এইভাবে বইলে খাওয়াইছে ওষুধটা। আমরা আসলে ওই দিনের ঘটনাটা সম্পর্কে একটু ক্লিয়ার হতে চাচ্ছিলাম, কারণ ওই ঘটনার আগের পরের কথাগুলি আসতেছে। কি হয়েছিল আপনি দেখছেন, কারণ সেদিন ঘটনা আসলে কি হয়েছিল, ওষুধ খাওয়ানোর সেই আগের ঘটনাটা কি হয়েছিল, কি হয়েছিল? রাত্রে আমি থাকি না। ঘটনাটা কি ঘটেছিল? যে ঘটনা নিয়ে আমি বললাম তো, আমি শেষে বলবো। আপনি একটু আমার যে ফটোগ্রাফার যে ছবি তুলেছে, ছবিগুলো আপনারা গণমাধ্যমে পেয়েছেন। আমরা শুনেছি যে আপনার বিয়ে হয়েছে, বিয়ের ছবি একটু শুনেন, আমি বলছি। কারণ এখানে আমার মায়ের কথা জড়াই কথা আসছে যে আমার মা তাকে ফাঁসিয়ে আমার সাথে বিয়ে দিয়েছে। এটা একদমই ভুল। কারণ সে এয়ারপোর্ট থেকে আমার মাকে নিজে স্বইচ্ছায় সে, আমি জানি না সে গাড়ি কোথায় পেয়েছে, সে বিভিন্ন মাফিয়াদের সাথে অতপ্রতভাবে জড়িত। হ্যাঁ, সে বিভিন্ন মাফিয়াদের সাথে অতপ্রতভাবে জড়িত। তার কয়েকটি গাড়ি সে ইউজ করে, যেগুলো আমার মনে হয় অনুমোদন ছাড়া। ফ্ল্যাগ স্ট্যান্ড ইউজ করে, 2.5 কোটি টাকা দামের একটি নেশান পেট্রোলে। এয়ারপোর্টের সিসি ক্যামেরা ফুটেজ আপনারা চেক করলে দেখতে পারবেন। আমার মা রংপুর থেকে, মানে সৈয়দপুর থেকে ফ্লাইটে আমার হলুদের দিন আমার ছোট ভাইকে সাথে করে নিয়ে আসে। আমার মা হলুদের দিন পর্যন্ত জানতো না আমার বিয়ে হচ্ছে। আমার মাকে নিয়ে কথা বলা হচ্ছে এখানে। আমার বাবা মারা গেছে 2021 সালের জুলাই মাসে। আমি এমনি অনেক ট্রমার মধ্যে আছি। আমি যে এতিম, এই জিনিসটা সে সুযোগ নিয়ে আমাকে ইউজ করার জন্য বিয়ে করছে, আমার টাকা হাতানোর জন্য। কিন্তু আমার এত টাকা নাই। সে 2.5-3 কোটি টাকা দামের গাড়ি ইউজ করে। আমার বাসার গ্যারেজের সিসি ক্যামেরা ফুটেজ চেক করলে আপনারা সবাই দেখতে পারবেন। আমার ম্যানেজারকে জিজ্ঞেস করে জানতে পারবেন। সে বিভিন্ন সময় বিভিন্ন গাড়ি নিয়ে আসতো, আমার বাসায় এসে গ্যারেজে রাখতো। তার গাড়ির কোনো হিসাব ছিল না। তাকে জিজ্ঞেস করেন সে কোন মাফিয়াদের সাথে উঠা বসা করে। সে আওয়ামী লীগের ট্যাগ লাগিয়ে সে তলে তলে সন্ত্রাসীদের সাথে অতপ্রতভাবে জড়িত। তার ছোট ভাই আলামিন ময়মনসিংহ জেলা ছাত্রলীগের বর্তমান প্রেসিডেন্ট, সেও সন্ত্রাস। আমি একটা ভুল ইনফরমেশন দিচ্ছি না, আপনারা সিসি ক্যামেরার ফুটেজ চেক করেন। আমার মাকে নিয়ে কথা বলা হচ্ছে। আমার মা মারা গেলে আমি দুনিয়ার মধ্যে একা হয়ে যাব। আমি কি আমার মাকে হারাবো? আমার মার চরিত্র নিয়ে কথা বলা হচ্ছে, অথচ আমার ফোন রেকর্ড শুনলে জানতে পারবেন আমার মা হলুদ বিয়ে সম্বন্ধে কিচ্ছু জানতো না। আমি হলুদের দিন আমার মাকে কথা দিয়েছিলাম যে বিয়ের আগে একবার হলো জানাবো, যেহেতু আমার বাবা নাই এই জন্য আমি জানিয়েছি। ইলিয়াস সেই 2.5 কোটি টাকা দামের গাড়ি, যেটার মধ্যে ফ্ল্যাগ স্টার লাগানো, নিশান পেট্রোল। ইলিয়াসের ড্রাইভিং লাইসেন্স আমার কাছে আছে। সে বিভিন্ন সময় বিভিন্ন গাড়ি ইউজ করে। সেটা নিয়ে এয়ারপোর্টে আমি সহ গিয়েছিলাম আমার মাকে আনতে। একটা ছেলেকে যদি জোর করে বিয়ে করা হয়, সে নিজে স্বইচ্ছায় গাড়ি চালিয়ে কেন হচ্ছে আমার মাকে এয়ারপোর্টে আনতে গেল? এয়ারপোর্ট একটা আইনগত দিক থেকে একটা সংরক্ষিত জায়গা। সে কেন বললো না হেল্প মি? এই মেয়ে আমাকে ফাঁসিয়ে বিয়ে করছে। আজ আমার হলুদ। সে নাম করা একটি পার্লার, বন্ধাই বিউটি পার্লার, যেটা ওনার কামরুল ভাই, সেখানে সে গিয়েছে। কামরুল ভাইয়ের কাছে যে সে ফেসিয়াল করেছে, আমিও ছিলাম তার সাথে। তার চুল সেট করেছে হলুদে সাদার জন্য। যে ছেলে বলে আমি হাসি নাই, সে ছেলে হলুদে রেডি হওয়ার জন্য, হলুদের পাঞ্জাবি পরে পোস্ট দিয়ে ছবি তোলার জন্য সে পার্লারে কেন যাবে? ওয়াই? সিসি ক্যামেরা চেক করেন। আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে বলছি, প্রশাসনের প্রত্যেকটা ভাই ব্রাদার আমাকে আশ্বাস দিয়েছে আমি বিচার পাবো, কারণ আমার কাছে ইনাফ লিগ্যালিটি আছে, ইনাফ প্রুফ আছে। ওর কাছে কোনো প্রুফ নেই। আমি একটা অডিও ভাইরাল হয়েছে যেখানে আমি মাপ চাচ্ছি। জানেন আপনারা, ও মারতো বলে ও মেরে আমাকে বলতো সংসার করবো না তোর সাথে। আমি সব ভুল নিজের ঘাড়ে নিতাম, নিয়ে বলতাম ভুল হয়েছে, সংসারটা ছেড়ে যায় না। এই সংসারটা আমার খুব স্বপ্ন নিয়ে সাজানো। আমি চাই আমার সংসারটা
চ্যানেল 24। সে আমার উপরে দোষ চাপাই চাপাই রেকর্ডিং করছিল। আমাকে সে সামাজিক, শারীরিক, মানসিকভাবে সে প্রত্যেকটা জায়গায় আমাকে হেয় প্রতিপন্ন করছে। আমি এর বিচার আল্লাহ দরবারে দিছি, গণমাধ্যমকে দিলাম, পাবলিককে দিলাম, যে আমি শুধু প্রত্যেকটা কথার উত্তর দেওয়ার জন্য আজকে আসছি। আপনারা যার যেটা প্রশ্ন করেন, আমার কোনো সমস্যা নাই। সে যদি এত ভালো স্বামী হতো, সে ঘুমের ওষুধ খাওয়ায় আমাকে ফালায় রেখে যাইতো না। এটা রেকর্ড আছে আমার কাছে। আমার চাচাতো ভাইকে সে ফোন দিছে, দিয়ে বলছে তোমার বোন ঘুমের ওষুধ খাইছে, তুমি ওর কাছে যাও। তুমি আমার স্বামী, আমি যত খারাপ হই তোমার রাইট ছিল যে আমাকে না ফেলায় যাওয়া। আমি যদি অসুস্থ হয়ে থাকি আমাকে হসপিটালে ভর্তি করানো, আমাকে একটা বুয়ার উপরে তুমি কিভাবে ফেলায় রেখে যেতে পারো? জানো তুমি এই গরিব মানুষটাকে ফাঁসাইতে পারো? এই মানুষটা আমার রান্না করে, আমি সুবা নিজে বলতেছি, ও আমার বাসা থেকে কোনোদিন 1 টাকা নেয় নাই। আমার বাসায় অনেক সময় অনেক সোনার জিনিস পড়ে থাকতো, আমি কখনো এমন হয় নাই যে সে নিয়ে চলে গেছে, তাহলে সে আমার সাথে এতদিন থাকতে পারতো না। যখন ও এই কাজ করে চলে গেছে আমি স্বাভাবিক হয়েছি, আলমারির মধ্যে কিছু পাই না, আমি ধরছিলাম ওকে, আমি ওকে বকা দিচ্ছি। ওর পা ধরে বলছে যে ম্যাডাম এতদিন ধরে আসি, আজকে আপনার স্বামীর আপনি নাম বলতেছেন, আপনার স্বামীর দোষ দিচ্ছেন না, অথচ আপনার স্বামী আপনাকে মেরে টেনে ঘুমের ওষুধ খাওয়া ফালায় রেখে চলে গেছে। আপনার মাথায় কি একবার কাজ করতেছে না যে সেও নিতে পারে? আমার মায়ের মতো এই মানুষটার আমি দোষ দিচ্ছি। আমি বলছি কোথায় রাখছিস তুই, আমার জিনিসগুলো বের করে দে। এই মানুষ আমার পা ধরছে, যাকে আমি মায়ের মতো দেখি, যে আমার মায়ের অবর্তমানে রান্না করে আমার বাসায়। আমি তার নামে মামলা দিতে চেয়েছিলাম। যখন সে পা ধরে কেঁদেছে, যখন সে বলেছে সবকিছু, আমি বলেছি ঠিক আছে আমি আছি তোমার পাশে, আমি বুঝছি সে গরিব মানুষকে নিয়ে খেলতে যাচ্ছে, সে এগুলো নিয়ে ঠিক আছে ব্লেম তার উপরে দেওয়ার জন্যই সে আমাকে ঘুমের মধ্যে ঘুমের ওষুধ খাওয়াই ফেলায়, জিনিসপত্র নিয়ে গেছে, সিসি ক্যামেরা ফুটেজে আছে, সে ব্যাগ ট্যাগ নিয়ে বের হয়ে গেছে এখান থেকে। ইভেন সে স্বীকারোক্তি দিয়েছে সে আমার কাছ থেকে চেন নিয়েছে, আংটি নিয়েছে, সেগুলো ফিরাই দিবে, কিন্তু ঘড়ি আর বিয়ের গয়না যেগুলো ছিল এগুলোর কথা সে স্বীকার করে নাই। আশা করি আপনারা সবাই আমার উত্তরগুলো পেয়েছেন। আমি এর বিচার চাই। সংসার করে যেহেতু সে আমাকে বউ হিসেবে ট্রিট করে না, সে আমার চরিত্র নিয়ে কথা বলে, যেখানে আমি এতিম, আমার মাকে নিয়ে অসুস্থ মাকে নিয়ে কথা বলে। আমি এর বিচার আগে চাই। সংসার হবে কি হবে না এখন এখানে প্রশ্ন না, প্রশ্ন হচ্ছে বিচারের। আমার পুরা যত ফ্যামিলি মেম্বাররা ছিল প্রত্যেকটা মানুষের সে এখন তাদেরকে নিয়ে কথা বলতেছে, সে বলছে তোর 14 গোষ্ঠীকে মামলা দিব। মামলা সবারই, আইন সবারই। যদি এগুলো কি সে পলিটিক্যালি কোনো পাওয়ার এসে করতে যাচ্ছে কারো ছত্রছায়া? তার ছোট ভাই আলামিন জেলা ছাত্রলীগের, ময়মনসিংহ জেলা ছাত্রলীগের প্রেসিডেন্ট, ওর ভয় সে সবসময় আমাকে দেখাইতো। আলামিন ইলিয়াসের ফোন দিয়ে, হোয়াটসঅ্যাপে কল দিয়ে বিভিন্ন সময় আমাকে রুটি বেশা খানকি যাতা করে আমাকে বলতো। আমাকে কখনো ভাবির পরিচয় দেয়নি ওরা, কারণ ওর ভাই এগুলারই বিজনেস করে, মেয়েদেরকে নিয়ে খেলে, এটাই হলো বিষয়। আর ইলিয়াসের যে ফাউন্ডেশনটা আছে স্টেজ ফর ইউথ, এটা শুধু ইলিয়াস শুধু নিজের স্বার্থে ব্যবহার করার জন্য সে এই ফাউন্ডেশনটা তৈরি করেছে। সে আমাকে বলেছে দুইবার আমি ফাউন্ডেশনে প্রোগ্রাম করেছি, আমি অনেক টাকা করে পেয়েছি, এই টাকাগুলো একটাও ফাউন্ডেশনের কাছে লাগানো হয় নাই। তার যে ছবিগুলো দেখেন এগুলো সব ফলস, সে এগুলা জাস্ট নাম ভাঙায় চলে, এটাই তার বিজনেস। সে মেয়েদেরকে এইভাবে বিয়ের নাম বলে ইউজ করে, আর হচ্ছে এই ফাউন্ডেশনের নাম বলে সে হচ্ছে পাওয়ার দেখায় বেড়ায়, বিভিন্ন হচ্ছে মন্ত্রী মিনিস্টারের নাম ভাঙায় চলে, এগুলো সব মিথ্যা। আমি তার ওয়াইফ, আমি তার এগুলো আমি সব তার, আমি বলেছিলাম আমি মুখোশ, আমি রূপ প্রকাশ করব। আমি প্রশাসনের এবং আইনের এবং গণমাধ্যমের দৃষ্টি আকর্ষণ করে বলছি যে সে একদম ফলস একটা মানুষ। তার হচ্ছে ব্যাপারগুলো আপনারা প্লিজ একটু দেখেন। আর গাড়ির বিষয়গুলো, সে 7-8টা গাড়ি ইউজ করে। হ্যাঁ, এই গাড়িগুলো কি ওনার নিজস্ব, আপনি জানেন কি? আমার জানা নেই, সেটা জানার দায়িত্ব আইনের, প্রশাসনের এবং আপনাদের। আপনারা চাইলে অনেক আপনি কি কখনো তার বাসায় গিয়েছেন? সে তো অনেকবার আপনার বাসায় এসেছে, আপনি সেটাই কখনো জানতে তার চাই, নিজস্ব পরিবার place এ ওরা গিয়েছেন? তার বাসায় গিয়েছেন কিনা? ওর পরিবারের সাথে কোনো ইয়ে আছে আমি কিনা? বলি, আমাকে ক্লিয়ার করতে দেন। শান্তিনগরের যে বাসা, সে বাসার অ্যাড্রেস আপনাদেরকে দিয়ে দেওয়া হবে। আমি জানতাম সেই বাসাটা হচ্ছে ভাড়া নিয়েছে করিনের বাবা। করিনের বাবার ছিল, তার কাজই এটা শ্বশুর বাসায় থাকা। সে শান্তিনগরে করিনদের বাসায় থাকতো, তার নিজস্ব যদি বাসা থাকতো তাহলে আমি যেতাম। যেহেতু আমি যেহেতু মানে ইলিয়াসের ওয়াইফ, তাহলে আমি তো অবশ্যই করিনদের বাসায় যেতে পারি না। যেতে পারি কি? আমি কি যেতে পারি করিনের বাসায়? অবশ্যই না।
আচ্ছা, ইলিয়াস বলেছে আর করিনের সাথে আপনার ময়মনসিংহে- কথা হয়েছে, হ্যাঁ। করিনের সাথে আপনি মধ্যস্থতাকারী হিসেবে করিনকে আপনি ওনার বিষয়ে বিরুদ্ধে বলেছেন, আবার ইলিয়াসকে করিনের বিরুদ্ধে বলেছেন, এই ঘটনাও কি সত্যি? আমার করিনের সাথে কথা বলার প্রত্যেকটা রেকর্ড আছে, আমি করিনের সাথে কথা বলি নাই। করিন যখন জানতে পারে তার স্বামীর সাথে আমার সম্পর্ক, তখন করিনের মা সুকন্যা দীপা এবং করিন সুইডেন থেকে আমার সাথে বিভিন্নভাবে যোগাযোগ করে। এর একটি সাক্ষী হচ্ছে রবিন ইসলাম, মিউজিক ডিরেক্টর। তাকে তারা যোগাযোগ করে বলে সুভা এখন কক্সবাজারে এই মুহূর্তে, এটা হচ্ছে নভেম্বর মাস ছিল, এই মুহূর্তে ইলিয়াসের সাথে আছে একই হোটেলে। আমি কক্সবাজারে গ্রেস কক্সে উঠেছিলাম ইলিয়াসের সাথে। আপনারা ওখানকার সিসি ক্যামেরা ফুটেজ চেক করে দেখতে পারবেন। ওই মুহূর্তে সুকন্যা দীপা এবং করিন আমার সাথে যোগাযোগ করে। পরবর্তীতে আমি ইলিয়াসের চাপে কোনো কিছু বলার সাহস পাই না। ঢাকায় এসে আমি করিন এবং করিনের মায়ের সাথে কথা বলে সবকিছু ক্লিয়ার করি, এবং করিন আর করিনের মা আমাকে এতটুকুই বোঝানোর জন্য বলে যে যাকে বিয়ে করেছো বা যাকে বিয়ে করবা, একদিন তুমি পস্তাবা, একদিনের ওর রূপ তোমার দ্বারাই প্রকাশ হবে। এখনো সময় আছে, তুমি গণমাধ্যমকে সবকিছু বলে দাও, না হলে পরবর্তীতে তুমি পস্তাবা। তখন আমি বলি যে হচ্ছে আমি রেকর্ড করে রাখবো, যদি ভয় ভবিষ্যতে সে আমাকে শারীরিক মানসিক নির্যাতন করে আপনার মেয়ের মতো বা করিনের মতো, আমি এর জন্য মুখ খুলতে বাধ্য হব। আমি এই জন্য করিনের কথাগুলো রেকর্ড করে রাখি, করিনের মায়ের কথাগুলো রেকর্ড করে রাখি। অনেক অনেক রেকর্ডিং আছে আমার কাছে, যেগুলো ইলিয়াসের কথাও আছে করিনদের বিরুদ্ধে। ও নিজেই করিনের মায়ের বিরুদ্ধে কথা বলছিল, করিনের মায়ের রেকর্ড ইতিমধ্যে ভাইরাল। তাহলে বলুন আমি ওদের দুইজনের মাঝখানে কিভাবে কাবাবে হাড্ডি হলাম? আমাকে আনসার দেন। আচ্ছা, এখানে আনসারের বিষয় না, আপনি ইমোশনাল হচ্ছেন, আপনি আসলে একজন নারীর ক্ষেত্রে এই বিষয়টা হওয়াই স্বাভাবিক। আমার কি হওয়া স্বাভাবিক না? আমি ওসিসি থেকে আসছি। ওসিসি একটা জোক না ভাইয়া, বলেন না ওসিসি কি, একটু মানুষকে জানান কি হয় ওখানে। ওখানে ছোট ছোট বাচ্চা, 2.5 বছরের বাচ্চা যে রেপ হয়ে আসছে, সেই ইউনিটে আমি ছিলাম। তাহলে আমি কতটুকু অসুস্থ ছিলাম? আমাকে কেন ভর্তি করলো ঢাকা মেডিকেল? এটা কি জোক? এটা কি জোক? একটা 7-এ পড়া মেয়ে রেপ হয়ে আসছে, আমি তার পাশের বেডে ছিলাম। এটা কি জোক? আমাদের এক গণমাধ্যমের 2জন কর্মী, আমি যদি ভর্তি হয়েছি সাক্ষী স্বরূপ, আমি তাকে নিয়ে গিয়েছিলাম। আমি বলেছি ভাইয়া মেডিকেলে ভর্তি হচ্ছে, একটু আসেন, হয়তো বা এই মেডিকেলের রিপোর্টগুলো হয়তো ফলস হয়ে যাবে, কারণ ইলিয়াসের অনেক ক্ষমতা, অনেক পাওয়ার। সে আওয়ামী লীগের ছত্র ছায়া চলে, আওয়ামী লীগের নাম ভাঙায়, হয়তো আমার মেডিকেলের কাগজটাও চেঞ্জ হবে। একটু আপনারা আসেন আমার সাথে, আমি ভর্তি হবো হসপিটালে। এটা কি মিথ্যা? ঢাকা মেডিকেল কি মিথ্যা? বনানী থানার প্রত্যেকটা মানুষ কি মিথ্যা? এই না আমার বাসার কাজের মহিলা মিথ্যা, ফটোগ্রাফার মিথ্যা? আমি মিথ্যা বলছি না, এটা কোর্ট প্রমাণ করবে। আজ যদি আমি চুপ থাকতাম, আজ যদি আমি মামলা না দিতাম, আপনারা আমার গায়ে আরো অনেক কাদা ছুটতেন, আমি জানি। একটু ফিনিশিং দেন। দলীয় কোনো চাপ আছে কি? কোনো এখন পর্যন্ত কোনো দলীয় কেউ ফোন করেছে বা এরকম কোনো চাপে কি আপনি আছেন? সব সাম্প্রতিক আমাকে দলীয় কেউ চাপ দেয়নি, যা বলার ইলিয়াস এবং তার ছোট ভাই বলেছে। এবং করিন, আমি একটা জিনিস বুঝতে পারলাম না, করিনকে আমি 2 মাস আগেই বলেছিলাম ইলিয়াসের সাথে এই সম্পর্ক, তখন সেও আমার কথা রেকর্ড করেছিল, আমিও তার কথা রেকর্ড করেছিলাম প্রয়োজনের আপনাদেরকে দেওয়ার জন্য। কিন্তু করিন আমাকে বিভিন্নভাবে মানসিক নির্যাতন এবং সামাজিকভাবে আমাকে হেয় প্রতিপন্ন করছে করিন সুইডেন থেকে। আমি এর বিরুদ্ধে অ্যাকশনে গিয়েছি, এটা আপনারা আস্তে আস্তে জানতে পারবেন, প্রকাশ করব। হ্যাঁ, আমি বুঝতে পারছি না যে করিনের সাথে কথা বলার পরেও কেন আমার মা নিয়ে কথা বলছে। আমি তোর ভালোর জন্য এই কথাগুলো বলেছিলাম। আমি তো ওদেরও ভালো চেয়েছিলাম, মনে করেছিলাম আমার মতো ওরাও ভিক্টিম। আমি আর কিভাবে বুঝাবো একটু বলেন না? আমার কাকাটাও তো ইলিয়াসের কাছে অ্যাক্টিং মনে হয়। শুভা, আপনার মানসিক অবস্থা আমরা সে আমাকে বলে কি আমি নাকি 3rd গ্রেডের নায়িকা। আমি বলি আমার 20 সালে আমার স্টার্টিং হয় ক্যারিয়ারের সিনেমা জগতে। তার আগে আমি রেডিওতে গান গাইতাম, আপনারা খুঁজলে জানতে পারবেন। আমার গাওয়া মিউজিক ভিডিও আছে, ইউটিউবে সার্চ দিলে দেখতে পারবেন, সঙ্গীতের চ্যানেল থেকে। আর হচ্ছে আমি মডেলিং করেছি। ওর সাথে ওই আমার ফটোগ্রাফার, ওর সাথে আমি আমাদের যে যারা ব্র্যান্ড আছে নাম করা, যারা ব্রাইডাল কালেকশনের মধ্যে কাজ করেছি, প্রেম কালেকশনের
কাজ করেছি, আরো অন্যান্য ব্র্যান্ডিং এর আমি কাজ করেছি। আমি হচ্ছে নাটক করেছি জাহিদ হাসানের সাথে। যদি আমি খারাপ মেয়ে হতাম, থার্ড গ্রেডের হইতাম, আমি থার্ড ক্লাস হইতাম, প্রস্টিটিউট হইতাম, আমার সাথে কি জাহিদ হাসানের মতো এত বড় একটা মানুষ কাজ করতো? আমার প্রশ্ন আপনাদের কাছে, আমার ছবি বসন্ত বিকাল রিলিজ, সেটা ডাবিং হচ্ছে, আমাকে ডাবিং এ পর্যন্ত যেতে দেয় না ইলিয়াস, আর ডাবিং পর্যন্ত যেতে দেয় না। আমার ডিরেক্টর রফিক সিকদারের কাছে সাক্ষাৎকার নিলে জানতে পারবেন, আমি ডাবিং বাদ দিয়ে অসুস্থ হয়ে মেডিকেলে ভর্তি। আমি ডাবিং এ গিয়ে যেটা ভীষণে এবং ফোকাসে, সেখানে এসে ইলিয়াস আমাকে গাড়ি দিয়ে নিয়ে যাতায়াত করতো। সে ওখানে বসে থাকতো, আমাকে পাহারা দিত যেন আমি কারোর সাথে কোনো কিছু না করি। সে আমাকে অলওয়েজ সন্দেহ করতো, গালিগালাজ করতো, আমাকে প্রস্টিটিউট বলতো। সে মনে করেছিল আমার অনেক টাকা, এই জন্য বিয়ে করেছিল। যখন সে বিয়ের পর দেখতে পারলো আমার কাছে কোনো টাকা নাই, আমাকে সে ছেড়ে দেওয়ার হুমকি ধামকি দিত আর বিভিন্নভাবে আমাকে নির্যাতন করতো। আমি এই জন্য আইনের আশ্রয় নিয়েছি। আমার আর আপনাদেরকে কোনো কিছু বোঝানোর দরকার নাই, যা প্রমাণ আমি কোর্টে করবো। হ্যাঁ, থ্যাংক ইউ।